হ্যালো স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? সামনে পুজো চলে এলো। পুজোয় আনন্দ তোমরা নিশ্চয়ই করবে। এখনও এক সপ্তাহ দেরি আছে, তো তার মাঝখানে আমরা দুটো ক্লাস করে নেব। আমাদের পিরিয়ডিক টেবিলের যে সিরিজ চলছে, আমরা সেই সিরিজের আজকে হবে 3 নম্বর #3, যেটা পিরিয়ডিক প্রপার্টিজ তড়িৎ ঋণাত্মকতা। আর একটা আমি ক্লাস তোমাদের পুজোর আগে করাবো, খুব সিম্পল ক্লাস। এটা করে নাও, করে নেওয়ার পরে কিছুদিন পুজোয় আনন্দ করো, আমি ভিডিও বন্ধ রাখবো, তারপরে পুজোর পরে আবার আমরা শুরু করব। তবে আজকে এটা তোমরা মন দিয়ে এই ক্লাসটা করে নাও, তড়িৎ ঋণাত্মকতা। এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে, কনসেপ্টটা খুব ক্লিয়ার করে নাও। কনসেপ্টটাই মেন, কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। আমি আজ শুরু করছি তড়িৎ ঋণাত্মকতা #3। তোমরা একটু মন দিয়ে শেষ পর্যন্ত শোনো। দেখো, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, আমি এটাকে সংক্ষেপে কিন্তু বারবার তড়িৎ ঋণাত্মকতা কথাটা লিখবো না, অনেকটা বড় যেহেতু, ওই জন্য ইএন কথাটা ইউজ করব। ইএন মানে ইলেকট্রোনেগেটিভিটি, তোমরা মনে করবে এটা তড়িৎ ঋণাত্মকতার জায়গায় বসানো হয়েছে। ওকে, আজকে তাহলে কি কি পড়াবো আমি একটু সিলেবাসটা ছোট করে বলে নিই। সেটা হচ্ছে, প্রথমে বলবো তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো সে সম্পর্কে একটু ব্যাখ্যা, কনসেপচুয়াল ব্যাখ্যা। তারপরে বলবো এর একক কি আছে, একক সম্বন্ধে একটু কথা। তারপরে বলবো যে তড়িৎ ঋণাত্মকতা পরিমাপের স্কেল কি কি আছে। তোমাদের এই ব্যাপারে ক্লাস 11-এ খুব বেশি কিছু নেই, আমিও জাস্ট টাচ করেই যাব স্কেলটা। তারপরে ভেরি ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা কোন কোন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। আর একটা হচ্ছে এরপরে বলবো যেটা, সেটা হচ্ছে অ্যালং পিরিয়ড এবং অ্যালং গ্রুপ তড়িৎ ঋণাত্মকতা মৌলগুলোর মধ্যে কিভাবে পরিবর্তন হয়। এসব আমরা আলোচনা শুরু করি। প্রথমে বলি তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, সংজ্ঞা। দেখো, কোনো যৌগের মধ্যে উপস্থিত মৌলগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকলে ওই বন্ধন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা বা ক্ষমতা, তাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। ওই মৌলের, তাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে একটু আমরা ব্যাখ্যাটা বুঝে নিই, ব্যাপারটা জিনিসটা কি। দেখো, একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। সিমিলারলি Cl2, একটা ক্লোরিন পরমাণু অণু, দুটো ক্লোরিন পরমাণু বন্ধন জোড় ইলেকট্রন শেয়ারিং করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। তাহলে দেখো, এখানে এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন দুটো, এটাকে বলে বন্ধন জোড়। এটা হচ্ছে বন্ধন জোড়, এটা হচ্ছে বন্ধন জোড়। এখন এই মৌলের বন্ধন জোড়কে আকর্ষণ করার যে প্রবণতা, বা এই মৌলের যে বন্ধন জোড়কে আকর্ষণ করার প্রবণতা, সেটা হচ্ছে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখন দেখো, আমি যে মৌল দুটোকে এক্সাম্পল দিয়েছি সেটা কিন্তু হোমোনিউক্লিয়ার অ্যাটম, হাইড্রোজেন। তাহলে দুটোই হাইড্রোজেন, দুটোই ক্লোরিন। তাহলে যখন মৌল দুটো সেম, তখন তাদের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রনের প্রতি আকর্ষণও সেম। একটা হাইড্রোজেনের যে আকর্ষণ ক্ষমতা আর একটা হাইড্রোজেনের সেম আকর্ষণ ক্ষমতা, যেহেতু দুটোই হাইড্রোজেন, ক্লোরিনেরও তাই। তাহলে এক্ষেত্রে বন্ধন জোড় কেউ বেশি আকর্ষণ করতে পারবে না। তার ফলে বন্ধন জোড়টা দুটো পরমাণু থেকে, হাইড্রোজেন পরমাণু থেকে বা দুটো ক্লোরিন পরমাণু থেকে সমান দূরত্বে অবস্থান করবে। ঠিক, এবার যদি আমি একটা এরকম এক্সাম্পল দিই, ধরো HCl, এটাও সমযোজী বন্ধন, এর একটা ইলেকট্রন শেয়ারিং ইলেকট্রন, এর একটা শেয়ারিং ইলেকট্রন আছে। তাহলে এক্ষেত্রেও হাইড্রোজেন বন্ধন জোড়কে নিজের দিকে আকর্ষণ করছে, ক্লোরিনও নিজের দিকে আকর্ষণ করছে। কিন্তু যেহেতু এটা হেটেরোনিউক্লিয়ার মলিকুল, মানে হাইড্রোজেন আর ক্লোরিন দুটো আলাদা, তাহলে নিশ্চয়ই তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্ষমতাও আলাদা হবে। এটা তোমরা জানো যে ক্লোরিনের আকর্ষণ ক্ষমতা হাইড্রোজেনের থেকে বেশি। তার মানে কি হবে, যে হাইড্রোজেনের থেকে বন্ধন জোড়টা ক্লোরিন
নিজের দিকে বেশি করে একটু টেনে রাখবে, বন্ধন সমযোজী থাকবে কিন্তু খালি বন্ধন জোটটা ক্লোরিনের দিকে শিফট করে থাকবে। এর ফলে কি হবে, ক্লোরিনের ওপর স্লাইটলি মাইনাস চার্জ গ্রো করবে, কেননা ইলেকট্রন নেগেটিভ, তার কাছাকাছি ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়েছে। অপরপক্ষে হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা চলে যাওয়ার জন্য হাইড্রোজেনের ওপর স্লাইটলি পজিটিভ চার্জ গ্রো করবে। সেটা কিন্তু এখানে হয়নি, কেননা এখানে ইলেকট্রন জোটটা দুটো পরমাণু থেকে ইকুয়াল ডিস্টেন্সে ছিল, কেননা তাদের আকর্ষণ বল যে একই ছিল, যেহেতু মৌল দুটো সমান ছিল। তাহলে হেটারো অ্যাটমের ক্ষেত্রে একজনের আকর্ষণ বল বেশি হবে, যার আকর্ষণ বল বেশি হবে তার দিকে ইলেকট্রনটা শিফট করে থাকবে, তার উপর স্লাইটলি নেগেটিভ চার্জ গ্রো করবে। এই অবধি রইল, মানে আমার এই অবধি কথা বলা হলো। তাহলে এখন দেখো এই ধরনের যে সমস্ত হোমো অ্যাটমিক, তারা কি হবে, তাদের উপর কোনো চার্জ গ্রো করবে না, কেউ প্লাস কেউ মাইনাস চার্জ গ্রো করবে না। এই ধরনের পারফেক্ট এই বন্ধনটা হচ্ছে অধ্রুবীয় বন্ধন, কিন্তু কোনো পোল হয়নি। আর যৌগটা হচ্ছে কি, নন পোলার। অধ্রুবীয় ইংরাজি কি, নন পোলার। এটা হচ্ছে নন পোলার হলো। আর এখানে দেখো হেটারো অ্যাটম হওয়ার জন্য একজনের বেশি হয়েছে, ফলে একজন বেশি টেনেছে, তাহলে সে নেগেটিভ চার্জ হয়েছে, দুটো পোল উৎপন্ন করেছে। এটা কিন্তু হচ্ছে ধ্রুবীয় বন্ধন, বা অণুটাও হচ্ছে ধ্রুবীয় অণু। ধ্রুবীয় অণু, বন্ধনটা ধ্রুবীয় বন্ধন, এই বন্ধনটাকে বলা হচ্ছে ধ্রুবীয় বন্ধন। আর এই অণুটাকে বলা হচ্ছে, HCl অণুটাকে বলা হচ্ছে ধ্রুবীয় অণু। ধ্রুবীয় অণু, ধ্রুবীয় ইংরেজি হচ্ছে পোলার। তাহলে এটা হচ্ছে পোলার বন্ড, এটা হচ্ছে পোলার অণু, মানে হচ্ছে পোলার মলিকুল। এবার দেখো, তাহলে আমি ধ্রুবীয় অধ্রুবীয়টা পড়লাম, আমি এটাকে একটু জেনারেলাইজ করবো। এবার দেখো তোমরা কনসেপ্ট আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি এবার এখান থেকে আরেকটুখানি আমি এগোবো, সেটা একটুখানি তোমরা দেখো, সেটা দেখলে তোমরা আরও একটু ক্লিয়ার হতে পারবে, বা কনসেপ্টটা আরেকটু তোমাদের ক্লিয়ার হবে। ধরো আমি সাপোজ এ বি দুটো মৌল সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, ঠিক আছে। আর একটা ধরি কি, যে চাই এ সমান হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কার, এ, আর চাই বি ধরলাম তড়িৎ ঋণাত্মকতা কার, বির। আমি এটা ধরলাম, হলো। এবার ধরো সাপোজ আমি এখান থেকে দেখো কি কি কনক্লুশন ড্র করছি। কেস ওয়ান কি কি হতে পারে, ধরো এরকম হতে পারে যে চাই এ ইজ ইকুয়াল টু চাই বি, মানে কি তড়িৎ ঋণাত্মকতা এর এবং তড়িৎ ঋণাত্মকতা বি এর সমান, ঠিক। তা যদি হয় সেক্ষেত্রে কি হবে, যৌগটি সম্পূর্ণ সমযোজী হবে, ঠিক। আর কি হবে, এ বি এই বন্ধনটা কি হবে, অধ্রুবীয়, বা এবি এটাও অধ্রুবীয় অণু হবে। এবি অধ্রুবীয় বন্ধন, কেন, ইলেকট্রোনেগেটিভিটি সমান। ইনফ্যাক্ট আমার কি হবে, এটা হচ্ছে এ ইজিক্যাল টু বি হয়ে যাবে, এ ইজিক্যাল টু বি হয়ে যাবে। তার মানে কি, এটা হয় A2 মলিকুল না হলে B2 মলিকুল। যখন দুটোর ইলেকট্রোনেগেটিভিটি সমান তখন ডেফিনেটলি মৌল দুটোও সমান, তাহলে কি হবে, এটা A ইজ ইকুয়াল টু বি। তাহলে এই ধরনের এক্সাম্পল আমি দিলাম H2Cl2, ঠিক। এবার দেখো কেস 2, এখানে কি হতে পারে, আর একটা ধরলাম চাই এ গ্রেটার দেন চাই বি, ইলেকট্রোনেগেটিভিটি এ এর বেশি বি এর থেকে, তড়িৎ ঋণাত্মকতা এর বেশি। তার মানে কি হলো, আর একটা ধরলাম কি বেশি, ঠিক আছে, কিন্তু এক্স
চাই এ মাইনাস চাই বি এর পার্থক্য খুব কম, এ বেশি তড়িৎ ঋণাত্মকতা এর বি এর থেকে, কিন্তু বি এর যা তড়িৎ ঋণাত্মকতা তার থেকে সামান্য বেশি, সেক্ষেত্রেও কিন্তু বন্ডটা আমার কি থাকবে, সমাযোজী বন্ধন থাকবে। তাহলে এক্ষেত্রেও বন্ধন কি হবে, মানে যৌগটা কি হবে, যৌগটি সমযোজী যৌগই হবে, ঠিক। বাট যেহেতু তড়িৎ ঋণাত্মকতা এ এর স্লাইটলি হলেও বেশি, তাহলে কি হবে, এই বন্ধন জোটটা কি করবে, এই বন্ধন জোটটা কি হবে, একটু হলেও এর কাছে সরে আসবে। তাহলে সরে এলে এর উপরে স্লাইটলি মাইনাস চার্জ গ্রো করবে, এর উপরে স্লাইটলি প্লাস চার্জ গ্রো করবে, ঠিক আছে, বন্ড এটা ইকুয়ালি দুজনে শেয়ার করছে বন্ধন জোট, তা ঠিক আছে। কিন্তু এর তড়িৎ ঋণাত্মকতা সামান্য বেশি হলেও বন্ধন জোটকে নিজের কাছে বেশি টানবে একটু হলেও, তাতে কি হবে, এর উপর মাইনাস চার্জ, এর উপর প্লাস চার্জ গ্রো করবে। তাহলে যৌগটা সমযোজী হতে পারে, কিন্তু বন্ধনটা কি হবে, ধ্রুবীয়, অবশ্যই ধ্রুবীয়। এই যে এবি বন্ধনটা কি হবে, তাহলে লেখো এ বন্ধন বি, এই বন্ধনটা কি হবে, ধ্রুবীয়, কারণ পোল উৎপন্ন হয়েছে, ঠিক। এটা ধ্রুবীয়, বা এটা হচ্ছে কি পোলার, এটা হচ্ছে কি নন পোলার, যেটা আমি একটু আগে বলেছি, বুঝতে পারলে। এবার ধরো কেস 3 যদি এরকম হয়, যদি এরকম হয় চাই এ মাছ গ্রেটার দেন চাই বি, অনেকটা বেশি, এর তড়িৎ ঋণাত্মকতা বি এর থেকে অনেক বেশি, সেক্ষেত্রে কি হবে দেখো, তাহলে কি হবে, তার মানে হচ্ছে কি যে এই বন্ধন জোটটা এ আর বি এর যে বন্ধন জোটটা আছে না, এ তো এত বেশি তড়িৎ ঋণাত্মকতা, এই বন্ধন জোটটা নিয়ে এ বেরিয়ে আসবে, দিয়ে এ মাইনাস হয়ে যাবে আর বি প্লাস হয়ে যাবে। এ আর বন্ধনটা টিকিয়ে রাখতে পারলো না, এত তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই বন্ধনটা ব্রেক করে দিয়ে এ দুটো ইলেকট্রন বন্ধন জোটটাকে নিয়ে চলে গেল, আর বি বন্ধন জোটটা হারালো, তাহলে এ প্লাস বি মাইনাস। এখন তারা কি করবে, ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িতাকর্ষণে আবদ্ধ হয়ে আয়নীয় যৌগ হতে পারে। তাহলে কি হবে, তাহলে এক্ষেত্রে যদি আমার এ মাছ গ্রেটার দেন বি হয়, তাহলে কি হবে, যৌগটি আয়নীয়, ক্লিয়ার, আমরা আয়নীয় যৌগ পড়েছি, কাকে বলে আয়নীয়। আর যৌগটির সংকেত কি হবে বলো, যৌগটির সংকেত হবে কি, বি প্লাস এ মাইনাস, আয়নীয় যৌগ, কারণ পজিটিভ চার্জ আগে লিখতে হয়। সোডিয়াম ক্লোরাইডে আমরা লিখি NaCl, আগে Na প্লাস, তারপর Cl মাইনাস, Cl এনে লিখি না, তাহলে এটা হলো বি প্লাস এ মাইনাস। তাহলে এই তিনটে কেসে তিন রকম বিহেভ করবে। দেখো এটা সমযোজী বন্ধন, দুটো কেসই রেখে দিল, এই যেমন সমযোজী রাখলো, দুটোকে ইকুয়াল ডিস্টেন্সে নন পোলার মলিকিউল হলো, এ কিন্তু তড়িৎ ঋণাত্মকতা একটু বেশি হওয়ার জন্য এ নিজের দিকে টেনে রাখলো, সমযোজী থাকলো বটে, বন্ডটা ভাঙতে পারলো না, বাট এ কিন্তু দুটো পোল তৈরি করে দিল, দিয়ে মলিকুলটা হয়ে গেল পোলার। আর এ এত বেশি তড়িৎ ঋণাত্মকতা দেখালো, যখন এই বন্ডটাকেই ব্রেক করে দিল, দিয়ে প্লাস মাইনাস ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়ে গেল, দিয়ে তারা তৈরি হয়ে গেল আয়নীয় যৌগ। আশা করছি বোঝা গেছে। বেশ, এটা গেল আমাদের ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে একটু ধারণা দিলাম, এবং কনসেপ্টটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে। এবার দেখো একক, একক সম্পর্কে মনে রাখবে যে তড়িৎ ঋণাত্মকতা একটা কিন্তু রিলেটিভ প্রপার্টি, এর সাপেক্ষে এর তড়িৎ ঋণাত্মকতা, এটা হচ্ছে রিলেটিভ বা আপেক্ষিক প্রপার্টি, ধর্ম হয়েছে। তাহলে এককটা বলতে মনে রাখবে যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো একক নেই, মানে এটা কি এককহীন রাশি, ব্যাস একক নেই, শেষ, কোনো কথা নেই। এবার চলে এসো কি বলেছিলাম, তারপরে আমাদের ডিসকাশন পয়েন্ট স্কেল, কিভাবে তড়িৎ ঋণাত্মকতা মেজার করা হয়,
বা পরিমাপ করা হয়। তড়িৎ ঋণাত্মকতা পরিমাপের জন্য দুটো স্কেল আছে, মানে মেনলি দুটো স্কেল আছে। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে পাউলিং স্কেল, হয়েছে। পাউলিং স্কেলটা তুমি খালি আমি সামান্য বলে দিচ্ছি, ক্লাস 11-এ তোমাদের এই ব্যাপারে খুব বেশি কিছু নেই মানে প্রায় নেই বললেই চলে, খালি নাম দুটো মনে রাখলেই হবে। তবুও আমি একটুখানি বলে দিই। পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি মেজার করতে হয় কীভাবে জানো? এ বি যদি দুটো সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তাহলে চাই এ মাইনাস চাই বি ইজ ইকাল টু 0.208 root over E A B minus root over E A A into E B B। ব্যাপারটা কি একটু বলে দিই, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি মেজার করার একটা আমার সূত্র, এটা তোমরা নোট ডাউন করে নাও। চাই এ মানে ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, চাই বি মানে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি, বি এর ইলেকট্রোনেগেটিভিটি। ই এ বি মানে হচ্ছে এ বির বন্ধন শক্তি, মানে বন্ড এনার্জি অফ এ বি। ই এ এ মানে এর বন্ধন শক্তি, দ্যাট ইজ বন্ড এনার্জি অফ এ এ। আর ইবি মানে একই কথা, বন্ড এনার্জি অফ বিবি। ক্লিয়ার? খালি এটুকু তোমরা মনে রাখো। এবার মনে রাখবে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, একটু বলে রাখা দরকার। এই যে বন্ড এনার্জি বলছি, এই একটা বন্ড এনার্জি বলছি, এই একটা বন্ড এনার্জি বলছি, এই বন্ড এনার্জিগুলো তোমরা কিলো ক্যালোরি পার মোলে কিন্তু লিখতে হবে। তবে আমার চাই এ মাইনাস চাই বির মধ্যে একটা চাই বি দিলে চাই এ পেয়ে যাবো। তিনটে বন্ড এনার্জি দেবে, একটা আমার তোমার ইলেকট্রোনেগেটিভিটি দেবে, তার আরেকটা আমি পেয়ে যাবো। ধরো এ বি এই বন্ধনটা আমাকে কিলো ক্যালোরিতে দিল না, তুমি দিল কি কিলো জুল পার মোল। তুমি কি করবে এবার? কিন্তু যেহেতু এটাতে আমার কিলো ক্যালোরি বসাতে হবে, আমি জানি 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 জুল। আমাকে কিলো জুলতে আমি জুলে নিয়ে এসে ক্যালোরিতে কনভার্ট করে মান বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, পেয়ে যাব। যদি মনে করো না ঝামেলায় যাব না, তাহলে আরেকটা সূত্র নোট ডাউন করো। চাই এ মাইনাস চাই বি সেম জিনিস ইজ ইকুয়াল টু 0.1017 রুট ওভার সেম যা আছে ই এ বি মাইনাস রুট ওভার ই এ এ ইন্টু ই বি বি। এই মিনিংগুলো সেম। এইখানে তুমি এই বন্ড এনার্জিগুলোকে তুমি তখন এবার ডাইরেক্ট কিলো জুলে পার মোলে এখানে তুমি বসাতে পারো। সেক্ষেত্রে যদি কিলো জুলে বসাও তখন ফ্যাক্টরটা কিন্তু পাল্টা গিয়ে এটা হবে, আর কিলো ক্যালোরিতে বসালে ফ্যাক্টরটা কিন্তু এইটা হবে। আর তুমি যদি এখানে না মনে করো আমি ক্যালোরি থেকে জুলে গিয়ে কনভার্ট করে করবো না, কিলো জুলই রাখবো, তাহলে এই এক্সপ্রেশনটা ইউজ করবে তোমার সূত্র হিসেবে। আর কিলো ক্যালোরি হলে তোমাকে এই এক্সপ্রেশনটা ইউজ করতে হবে অঙ্কের ক্ষেত্রে। ব্যাস, এর বেশি আর বলার কিছু নেই। আমার পাউলিং স্কেলটা বলা হয়ে গেল। এবার সেকেন্ড স্কেল, আরেকটা স্কেল আছে ইলেকট্রোনেগেটিভিটি মেজার করার, সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে যে 2 নম্বর স্কেল। 2 নম্বর স্কেলটা হচ্ছে কার স্কেল? সেটা হচ্ছে মুলিক্যান স্কেল। মুলিক্যান স্কেল সেটা কি জানো? উনি বলেছেন যে কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা ওই মৌলের আয়নয়ন বিভব এবং
ইলেকট্রন আসক্তির গড়। মুলিকেন সাহেব বলছেন ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে মৌলের আয়নায়ন বিভব এবং তার ইলেকট্রন আসক্তির গড়। এখানে আয়নায়ন বিভবটা তুমি যদি এই আয়নায়ন বিভব এবং ইলেকট্রন আসক্তিটাকে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এই এককে ইউজ করবে, এখানে এটাকে এই এককে ইউজ করতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে আমার মুলিকেন স্কেলে কোনো মৌলের ইলেকট্রোনেগেটিভিটি বার করার সূত্র আমি পেলাম। ঠিক আছে, এবার চলে এসো, আমার স্কেল বলা হয়ে গেল। তাহলে এবার বাকি রইল কি, যে ফ্যাক্টরস অন হুইচ ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ডস। দেখো, যে যে বিষয়ের উপর ইলেকট্রোনেগেটিভিটি নির্ভর করে, দ্যাট ইজ ফ্যাক্টরস অন হুইচ ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ডস। কিছু কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে, এটা একটু তোমরা দেখে নাও, আরও ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে, এগুলো জেনে রাখার দরকার। নাম্বার 1, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। পরমাণুর ব্যাসার্ধ বা আকার যাই বলো না কেন, আমি আকার বলছি, আচ্ছা ব্যাসার্ধও লিখে দিচ্ছি। দেখে নাও কিভাবে নির্ভর করে। প্রথম কথা হচ্ছে যে পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, বন্ধন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। এবার ধরো পরমাণুর আকার যদি ছোট হয়, তাহলে সেই পরমাণুর ভ্যালেন্স শেলটা অর্থাৎ যোজ্যতা কক্ষটা, যে কক্ষের ইলেকট্রনটা বন্ধন করবে, সেই বন্ধন ইলেকট্রন কক্ষটা নিউক্লিয়াসের দিকে সরে থাকবে সাইজ ছোট হলে। তাহলে সাইজ ছোট হলে নিউক্লিয়াসের দিকে যদি বন্ধন ইলেকট্রন সরে থাকে, তাহলে কি হবে, বন্ধন ওই জোড় যে গঠন করবে তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি হবে। তাহলে আকর্ষণ বেশি হলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। আর যে মৌলের পরমাণুর সাইজ বড় বা আকার বড় বা ব্যাসার্ধ বড়, তার মানে তার যোজ্যতা কক্ষের যে ইলেকট্রন আছে সেটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, তাহলে সেই যোজ্যতা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হবে। তাহলে সেই যোজ্যতা ইলেকট্রন যখন আরেকটা ইলেকট্রনের সঙ্গে বন্ড পেয়ার বানাবে, সেটাও নিউক্লিয়াস থেকে দূরে থাকবে, তাই তাদের প্রতিও আকর্ষণও কম হবে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কম হবে। তাহলে পরমাণুর সাইজ ছোট হলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর সাইজ বড় হলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। তাহলে কি লিখলাম, যে পরমাণুর আকার যদি বাড়ে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি, আর যদি আকার হ্রাস পায় তাহলে ইলেকট্রোনেগেটিভিটিও। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি রিলেশনটা, যে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যারিজ পরমাণুর 1/সাইজ, বাংলায় লিখছি আকার বা ব্যাসার্ধ। এই হচ্ছে সম্পর্ক পরমাণুর আকারের সঙ্গে। আকার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমবে, আকার ছোট হলে ইলেকট্রন বাড়বে। নেক্সট 2 নম্বর ধরো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা, তুমি এটাকে কি বলতে পারো, পরমাণু ক্রমাঙ্ক বলতে পারো, তুমি এটা কি বলতে পারো নিউক্লিয়ার চার্জ বলতে পারো। তাহলে যেটাই তোমার নিউক্লিয়ার চার্জ, সেটাই তোমার পরমাণু ক্রমাঙ্ক, সেটাই তোমার প্রোটন সংখ্যা। আমি এটাকে নিউক্লিয়ার চার্জ বললাম। নিউক্লিয়ার চার্জ এর সঙ্গে কীরকম সম্পর্ক বা ইলেকট্রোনেগেটিভিটির সেটা একটু দেখে নাও। দেখো, কোনো পরমাণুর নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে, তার মানে সেই পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বেশি হবে। তাহলে প্রোটন সংখ্যা যদি বেশি হয়, তাহলে ভ্যালেন্স ইলেকট্রনটাকে সে অনেক বেশি তীব্র আকর্ষণ করবে। আর ভ্যালেন্স ইলেকট্রনটাকে তীব্র আকর্ষণ করা মানে সেই ভ্যালেন্স ইলেকট্রন যখন আরেকটা ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, সেই বন্ধন জোটটাকেও সে তীব্র আকর্ষণ করবে, তাই না? তাহলে কি হলো, নিউক্লিয়ার চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর নিউক্লিয়ার চার্জ কমলে মানে প্রোটন সংখ্যা কমলে তাহলে কি হবে, ভ্যালেন্স ইলেকট্রনের প্রতিও আকর্ষণ কমবে, তথা
ওর বন্ড পেয়ারের প্রতিও আকর্ষণ কমবে। তাহলে নিউক্লিয়ার চার্জের সঙ্গে কিরাম রিলেশন, নিউক্লিয়ার চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর নিউক্লিয়ার চার্জ কমলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। তার মানে ইলেকট্রোনেগেটিভিটিটা ডিপেন্ড করছে নিউক্লিয়ারের চার্জের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। নিউক্লিয়ার চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, কমলে কমে। তাহলে 2 নম্বর পয়েন্ট হয়ে গেল ফ্যাক্টরস। 3 নম্বর ফ্যাক্টর দেখো, 3 নম্বর ফ্যাক্টরটা আমরা লিখছি কক্ষের সংখ্যা। কক্ষের সংখ্যা দেখো, কক্ষের সংখ্যা মানে কি? শেল নাম্বার। দেখো, যখন কোনো মৌলের পরমাণুর সেল বাড়ে, তার মানে যোজ্যতা কক্ষটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যায়। যোজ্যতা কক্ষ যখন দূরে চলে যায়, তাহলে সেই যোজ্যতা কক্ষের ইলেকট্রন যখন বন্ধন করবে আর একটা মৌলের ইলেকট্রনের সঙ্গে দিয়ে বন্ড পেয়ার বানাবে, সেটাও নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে। তাহলে আকর্ষণ বলটা কমে যাবে, তড়িৎ ঋণাত্মকতাটা কমে যাবে। তাহলে সেল নাম্বার বাড়লে ডিস্টেন্স বাড়ে তথা আকর্ষণ বল কমে, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি কমে। আর সেল নাম্বার কম থাকলে নিউক্লিয়াসের কাছে থাকবে, বন্ধন জোটটাও নিউক্লিয়াসের কাছে থাকবে, আকর্ষণ বল বাড়বে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে সেল নাম্বার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমে, সেল নাম্বার কমলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাহলে আমি কি লিখব? যে ইলেকট্রোনেগেটিভিটি সেল নাম্বার, তাই তো? আমি কক্ষকের সংখ্যা বাংলায় লিখি, কক্ষের সংখ্যা বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমে, আর কক্ষের সংখ্যা কমলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তার মানে কি বলবো? যে ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে কক্ষের সংখ্যা এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এই হচ্ছে রিলেশন। এবার দেখো 4 নম্বর ফ্যাক্টর, সেটা কি? আয়নের চার্জ। আয়নের চার্জ, আয়নের চার্জ বলতে আবার আমি 2 রকম ভাগ করছি। একটা হচ্ছে ক্যাটায়নের চার্জ, আর একটা হচ্ছে অ্যানায়নের চার্জ। আমি ফার্স্ট ক্যাটায়নটা বলি। দেখো, Fe+2 আর একটা Fe+3, দুটো ক্যাটায়ন নিয়েছি। তার মানে +2, তার মানে Fe+2 মানে কি আর Fe+3 মানে কি? তার মানে হচ্ছে Fe+3 মানে হচ্ছে আয়রনের বাইরের সেলে ইলেকট্রন সংখ্যা কম আছে দেন Fe+2। তার মানে দুটো ক্ষেত্রেই একই সংখ্যক প্রোটন আকর্ষণ করছে, কিন্তু Fe+3-তে কম সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করছে, Fe+2-তে বেশি সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে Fe+3-র ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে। আকর্ষণ বলটা বেশি হলে কি হবে? আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তার মানে চার্জ যত বেশি হবে, বাইরের ইলেকট্রন সংখ্যা তত কমে যাবে, তাহলে আকর্ষণ বল তত বেড়ে যাবে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে ক্যাটায়নের চার্জের সম্পর্ক কি? চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, সমানুপাতিক সম্পর্ক। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যারিজ ক্যাটায়নের চার্জ ক্যাটায়নের চার্জ, এই রিলেশন ঠিক।
চলে এসো অ্যানায়ন। এবার তুমি বলো অ্যানায়নের চার্জ দেখো N3 মাইনাস, O2 মাইনাস, F মাইনাস। তার মানে কি এই যে পরমাণু আত্মার অ্যানায়ন N3 মাইনাস কি N এর মধ্যে যা প্রোটন N3 মাইনাসের মধ্যে সেম প্রোটন, কিন্তু N এর মধ্যে যা ইলেকট্রন N3 মাইনাসের মধ্যে 3টে বেশি ইলেকট্রন। তাহলে এর ক্ষেত্রে যত সংখ্যক প্রোটন যত সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করছে, এর ক্ষেত্রে একই সংখ্যক প্রোটন অপেক্ষাকৃত বেশি সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে বাইরের সেলে যে ইলেকট্রনগুলো রয়েছে তার প্রতি আকর্ষণ কম হচ্ছে কার N-3। সিমিলারলি অক্সিজেন -2 মানে এখানে অক্সিজেনের থেকে অক্সিজেন -2তে দুটো ইলেকট্রন বেশি আছে, তাহলে এখানে একই সংখ্যক প্রোটন দুটো বেশি ইলেকট্রনকে টানছে, তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাবে। তাহলে কমে গেলে কি হবে ইলেকট্রোনেগেটিভিটিটাও কমে যাবে। তাহলে এখানে F মাইনাসের ক্ষেত্রেও তাই, যত মাইনাস চার্জ বাড়বে বাইরের সেলে ইলেকট্রন সংখ্যা তত বাড়বে, তত বাড়লে কি হবে সেলটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে, দূরে চলে গেলে কি হবে নিউক্লিয়াস থেকে সেলের প্রতি আকর্ষণ কমে যাবে, কমে গেলে কি হবে তার যে বন্ড পেয়ার সে যখন বানাবে সেই বন্ড পেয়ারের প্রতি আকর্ষণ কমে যাবে। তার মানে কি হলো যে চার্জ বাড়লে আকর্ষণ বল কমে যায়, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে আমি লিখতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে চার্জের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। ইলেকট্রোনেগেটিভিটি ভ্যারিজ 1/, অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমে। এই হচ্ছে আমার রিলেশন। তাহলে আমার 4 নম্বরটা আয়নের চার্জের জন্য আমার কি হয় সেটা বোঝা গেল। বেশ, এবার হচ্ছে লাস্ট ওয়ান 5 নম্বর। আমি একটুখানি জায়গা বার করলাম এটা মুছে নিয়ে। 5 নম্বর দেখো, 5 নম্বরটা হচ্ছে সংকরায়ন। তোমাদের এটার ডিটেলস নেই, আমি ডিটেলস এখানে বলবোও না, যখন তোমরা কেমিক্যাল বন্ড পড়বে তখন তোমরা ডিটেলসটা পড়বে। সংকরায়ন মানে হচ্ছে এখানে যে হাইব্রিডাইজেশন, এখানে আমরা সেই সংকরায়নটা বলবো শুধুমাত্র S আর P কে নিয়ে যে সংকরায়ন। আচ্ছা, তাহলে S আর P কে নিয়ে যে সংকরায়ন সেটা 3 টাইপস। একটা হচ্ছে sp3 টাইপ, একটা হচ্ছে sp2 টাইপ, একটা হচ্ছে sp টাইপ। তাহলে এবার একটা জিনিস তোমরা মনে রাখো যে সংকরায়নের মধ্যে যে সংকর কক্ষের কক্ষকের পার্সেন্টেজ অফ S চরিত্র বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। পার্সেন্টেজ অফ S ক্যারেক্টার বাড়লে তা আকর্ষণ বল বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাহলে দেখো sp3-র মধ্যে আমার পার্সেন্টেজ অফ S ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ S বাংলায় লিখি চরিত্র কত হচ্ছে বলো, 3 আর 1 4টে, 4 25 100, তাহলে এটা কি হচ্ছে তোমার 25% S ক্যারেক্টার। এটা 25, এটা 75। আচ্ছা, এখানে পার্সেন্টেজ অফ S চরিত্র কত হচ্ছে বলো, 2 আর 3 দিয়ে ভাগ করো, 33.33% S ক্যারেক্টার। আর এখানে দেখো পার্সেন্টেজ অফ S ক্যারেক্টার কত হচ্ছে বলো, দুটো হাফ হাফ, 50% S ক্যারেক্টার আছে এর মধ্যে। তাহলে S ক্যারেক্টার কার বেশি আছে sp-তে, তারপরে কার বেশি আছে sp2-তে, সব থেকে কম আছে কার S ক্যারেক্টার sp3-তে। তাহলে আমরা জানি কি মেন কথাটা, যে সংকর কক্ষকের S ক্যারেক্টার বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে আমরা সাজিয়ে ফেলি, S ক্যারেক্টার বেশি হচ্ছে sp, তার ইলেকট্রোনেগেটিভিটির ক্রম হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটির ক্রমটা হবে কীরকম, ক্রম হবে কীরকম যে সব থেকে বেশি কার S ক্যারেক্টার sp, তার ইলেকট্রন বেশি হবে, তারপরে কার sp2, তারপরে কার sp3। এই হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটির ক্রম। ক্লিয়ার? বেশ, তোমাদের এই হলো 5টা সংকরায়ন, এই তোমার ইলেকট্রোনেগেটিভিটি যে সমস্ত ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে সেগুলো ডিটেলে।
এবার খালি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে লাস্ট ডিসকাশন, যে অ্যালং দ্য পিরিয়ড আর অ্যালং দ্য গ্রুপ মৌলগুলোর ইলেকট্রোনেগেটিভিটি কীভাবে চেঞ্জ হয় দেখে নাও। লেফট টু রাইট, এটা হচ্ছে অ্যালং দ্য পিরিয়ড। দেখো অ্যালং দ্য পিরিয়ড যখন তুমি এগোবে বা যখন আমরা এগোবো তখন দুটো জিনিসের চেঞ্জ হবে। কি বলো তো? নাম্বার ওয়ান হচ্ছে নিউক্লিয়ার চার্জ বাড়বে। এক্সাম্পল নাও, পর্যায় 3, ফার্স্ট সোডিয়াম 11, নিউক্লিয়ার চার্জ 11। তারপরে কি আছে, ডান দিকে যাও 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম, 14 সিলিকন, 15 ফসফরাস, 16 সালফার, 17 ক্লোরিন। তাহলে প্রোটন সংখ্যা বাড়তে বাড়তে যাচ্ছে, মানে নিউক্লিয়ার চার্জ বাড়তে বাড়তে যাচ্ছে। তো নিউক্লিয়ার চার্জ যত বাড়বে অ্যালং দ্য পর্যায়, তাহলে কি হবে, আমার অ্যাট্রাকশানও, আকর্ষণ যেটা বলছে, অ্যাট্রাকশান কি হবে, বাড়বে। অ্যাট্রাকশান বাড়লে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। ক্লিয়ার? 2 নম্বর আরেকটা চেঞ্জ হয় অ্যালং দ্য পর্যায়ে গেলে। কি হয় বলো তো? বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা সাইজটা ক্রমশ ছোট হয়। পড়েছি না? খুব সাধারণ ব্যাপার। নিউক্লিয়ার চার্জ বাড়লে, অ্যাট্রাকশান বাড়লে ভ্যালেন্স সেলটা কাছে চলে আসে, সাইজ ছোট হয়। তাহলে যখন সাইজটাও যখন ছোট হবে, যখন আকারটা ছোট হয়ে যাবে অ্যালং দ্য পর্যায়ে, তাহলে আকার ছোট হলে কি হবে, অ্যাট্রাকশানটা কি হবে, বাংলায় লিখছি, আকর্ষণ বলটা বেড়ে যাবে। আকর্ষণ বলটা বেড়ে গেলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটিও বাড়বে। দেখো এই দুটো কারণের জন্য আমার ইলেকট্রোনেগেটিভিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে অ্যালং দ্য পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা কি পাচ্ছি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। কারণ কি, দুটো। ক্লিয়ার? দেখো এবার অ্যালং দ্য গ্রুপ নামো, মানে টপ টু বটম নামছি এবার অ্যালং দ্য গ্রুপ। দেখো অ্যালং দ্য গ্রুপ মানে আমরা সবাই জানি, আমি একটা গ্রুপ ধরছি, গ্রুপ 1 ধরছি, লিথিয়াম, পর্যায় নাম্বার 1। পর্যায় নাম্বার 2 কি আছে, পর্যায় নাম্বার 2 লিথিয়াম। পর্যায় নাম্বার 3 কি আছে, সোডিয়াম, একটু বড় সাইজ। পর্যায় নাম্বার 4-এ কে আছে, পটাশিয়াম, আরেকটু বড় সাইজ। পর্যায় নাম্বার 5-এ কি আছে, রুবিডিয়াম, আরেকটু বড় সাইজ। পর্যায় নাম্বার 6-এ কি আছে, সিজিয়াম, আরেকটু বড় সাইজ। কোয়াইট ন্যাচারাল, আমরা পড়ে এসেছি। যদি তোমার মনে হয় এটা বুঝতে পারছো না কেন বাড়ছে, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব আমার প্রিভিয়াস ভিডিও অ্যাটমিক রেডিয়ার ওপর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা একবার দেখে নাও। তাহলে পর্যায় 2 মানে কি, বাইরে 2 নম্বর দুটো সেল। পর্যায় 3 মানে কি, তার 3 নম্বর সেল। পর্যায় 4 মানে কি, বাইরে 4 নম্বর সেল, 5টা সেল, 6টা সেল। সাইজ অটোমেটিক্যালি বাড়ছে। সাইজ বাড়ছে মানে নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স ইলেকট্রনটা ক্রমশই দূরে চলে যাচ্ছে। মানে কি, ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা ক্রমশই কমে যাচ্ছে। তাহলে এই ইলেকট্রনটা যখন শেয়ার করবে আর একটা ইলেকট্রনের সঙ্গে বন্ধন পেয়ার, সেই বন্ড পেয়ারের প্রতি আকর্ষণটাও নিউক্লিয়াসের কমে যাবে। কমে গেলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি ক্রমশ কমবে। তাহলে এটা হচ্ছে শ্রেণী বরাবর যদি আমি নিচে নামি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, কমবে। ক্লিয়ার? ইলেকট্রোনেগেটিভিটি কমবে। তাহলে আমরা এই গেল আমাদের ডিটেলড ডিসকাশন ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার উপরে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এই কনসেপ্টটা মাথায় রাখলে তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না, আমি শিওর। আর আমি তো বলেইছি আমরা শেষবেলায় একটা ভিডিও করব কোশ্চেন অ্যান্সার সেশন, সেটাতে আশা করি আরও বেশি উপকার হবে। তো তোমরা পড়তে থাকো। আর পুজোর আগে আর একটা ক্লাস করাবো, খুব সিম্পল। সেটা করার পরে তোমরা পুজোর আনন্দ করো। পুজোতে ভালো থাকো, সুস্থ থাকো। আনন্দ করতে বারণ করছি না, কিন্তু সাবধানে থাকবে, সময় খারাপ। আবার পুজোর পরে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, এর পরের আরেকটা পরের ভিডিও নিয়ে। আবার নেক্সট দেখা হবে পুজোর পরে, মাঝখানে কিন্তু একবার আসবে, ঠিক আছে? ততদিন ভালো থাকো। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।